কম্পাসকে মারতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠল মোনালিসা ও মুক্তি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তির কেস নিয়ে কোর্টে এলে তখন কোর্ট পুরোপুরি মানা করে দেয় যে কোনোভাবেই মুক্তি অখিলেশের সম্পত্তি পাবে না। কারণ কারণ সেনাপতির বায়োলজিক্যাল ফাদার অখিলেশ নয়। এ কারণে অখিলেশের কোনো সম্পত্তিতে সেনাপতি কিংবা মুক্তির কোনো অধিকার নেই। তাই কখনোই এই সম্পত্তিতে ওদের কোনো কোনো পাওনা নেই। এই জন্য কোর্ট তাদের পুরোপুরি নাকচ করে দেয়। তখন দেখা যায় এটা শুনে সেনাপতি ভয় পেয়ে যায়। সেনাপতি বলতে থাকে, মা এবার কি করব আমরা? এবার আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এবার তো চাইলেও আর আমরা চৌধুরী বাড়িতে গিয়ে থাকতে পারবো না। ওরা তো আমাদের চৌধুরী বাড়িতে থাকতে দেবে না। তবে এখন তুমি কি করবে? তখন মুক্তি বলতে থাকে, তোমাকে তোমাকে চিন্তা করতে হবে না সেনাপতি, সবটা আমি দেখে নেব। কি করে সবটা ম্যানেজ করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। সবকিছু ম্যানেজ করার দায়িত্ব আমার। তখন তখন দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে, বিহান স্যার, আমি বুঝতে পারছি না শেষ মুহূর্তে ব্যাপারটা কোন দিকে গড়াবে। জজ সাহেব তো অর্ডার দিয়ে দিয়েছে যে মুক্তিমাসী আর সেনাপতি আমাদের বাড়িতে কোনো অধিকার নেই। তবে তবে ওরা যদি নতুন করে কোনো প্ল্যান করে, এরপরে দেখা যায় জজ সাহেব কোর্ট থেকে নেমে গেলে তখন তখন সেনাপতি মুক্তিকে বলতে থাকে, মা আমি বুঝতে পারছি না আমরা এখন কোথায় যাব, কি করব, কি খাবো। তখন তখন মুক্তি বলতে থাকে, তোমাকে বলেছি না তুমি বেশি ভাববে না। সবটা সবটা বোঝার দায়িত্ব আমার, দেখার দায়িত্ব আমার। সবটা সবটা ঠিক করব আমি। তুমি তুমি শুধু আমি যেটা বলবো সেটাই করবে। এর বাইরে কিছু করার চেষ্টাও করবে না। তখন সেনাপতি বলতে থাকে, ঠিক আছে মা, তুমি যেটা বলবে আমি সেটাই করব। আমি আমি নিজের নিজের ইচ্ছে অনুযায়ী কিছু করব না। তখন তখন মুক্তি বলতে থাকে, দেখোই না এবার খেলাটা কোন দিকে ঘোরায়। এবার আমি নতুন করে কি চালটা দিই। আমি তো ও বাড়িতে ঢুকবোই। দরকার হলে তোমাকে আমি হস্টেলে রাখবো। তোমাকে হস্টেলে রেখে আমি আমি ও বাড়িতে ঢুকবোই, অবশ্যই ঢুকবো। ও বাড়িতে আমাকে ঢুকতেই হবে। ঠিক তখনই দেখা যায় ঋতুজা সপরিবারে কোর্ট থেকে বেরোচ্ছে। ঠিক তখনই ঋতুজার সামনে পড়ে যায় মুক্তি সেনাপতি। তখন মুক্তি বলতে থাকে, ঋতুজা, তুই তুই যেটা করেছিস খুব ভালো করেছিস। আমার ভুলটা আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস। কিন্তু তুই তো আমার বন্ধু, তাই না? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। আমাকে আমাকে প্লিজ একটা সুযোগ দে। তখন দেখা যায় কথা শুনে ঋতুজা বলতে থাকে, কেমন সুযোগ চাচ্ছিস তুই মুক্তি? তোর লজ্জা করছে না আমার সামনে দাঁড়িয়ে এরকম কথা বলছিস? তখন মুক্তি বলতে থাকে, আমি আমি লজ্জা করব কেন বলতো? আমার তো লজ্জা করছে, কিন্তু তোর কাছে লজ্জা করে কি কোনো লাভ আছে বল? আমি তো কতদিন হলো তোর সংসারে আছি, নির্লজ্জের মতো তোর সংসারে পড়ে আছি। এখন আর লজ্জা পেয়ে কি হবে? আমি তো তোকে কোনোভাবে বোঝাতে পারবো না যে আমি তোকে কতটা ভালোবাসি। তখন এ কথা শুনে মুক্তির কথা শুনে ঋতুজা হাসতে থাকে আর বলতে থাকে, তুই আমাকে ভালোবাসিস? তোর কথা শুনে সত্যি আমার হাসি পাচ্ছে। যদি ভালোবাসতিস, আমাকে নিজের বন্ধু ভাবতিস, তবে তবে এভাবে আমার পিঠে ছুরি মারতে পারতিস না। আর তখন তখন মুক্তি বলতে থাকে, আমি আমি দরকার হলে সেনাপতিকে হস্টেলে রেখে দেবো। আমাকে আমাকে প্লিজ থাকার জন্য তোর বাড়িতে একটু জায়গা দে। আমার যাওয়ার কোনো জায়গা নেই, তুই তো জানিস। তার কারণে তো তোকে তোর বাড়িতে আমাকে আমাকে আশ্রয় দিয়েছিলি। আর যদি তুই আমাকে বাড়ি থেকে বের করে দিস, তবে আমি কোথায় যাব, কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে প্লিজ একটুখানি আশ্রয় দে। আমি আর তোকে কথা দিচ্ছি, তোর বিরুদ্ধে আর কোনো চক্রান্ত করবো না। ও বাড়িতে আমি ভালো মতো চুপচাপ ভাবে থাকবো। কম্পাস, আর তুই যেভাবে আমাকে থাকতে বলবি, যেভাবে চলতে বলবি, যেটা করতে বলবি, আমি সেটাই করব। কিন্তু আমাকে প্লিজ ওখানে থাকতে দে। তখন কম্পাস শুধু শুধু মুক্তির দিকে তাকিয়ে থাকে। তখন ঋতুজা বলতে থাকে, শোন মুক্তি, আমি অনেক কষ্টে তোদের মতো অশুভ ছায়াকে বাড়ি থেকে বের করেছি। আমি আর চাই না তোদের মতো অশুভ ছায়া আমার বাড়িতে পড়ুক। তাই আর আমি তোকে কিছুতেই কিছুতেই ও বাড়িতে ঢুকতে দেবো না। তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, কি বলছিস এসব তুই? তখন ঋতু বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি। তুই কিছুতেই কিছুতেই ও বাড়িতে ঢুকতে পারবি না। তোকে আমি ও বাড়িতে কখনোই ঢুকতে দেবো না। তুই ও বাড়ি থেকে একবার বেরিয়েছিলি, আর বাইরে থেকে আমাদের অনেক বড় ক্ষতি করারও চেষ্টা করেছিলি। পরে পরে এমন ভাবে ফিরে এলি, তোকে তোকে তখন সবাই সবাই দেখে ভয় পাচ্ছিল। তোকে নিয়ে আমরা সবাই দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু আজকে আজকে তোর মুখোশ খুলে গেছে। আজকে আর তুই কোনোভাবে ও বাড়িতে ঢুকতে পারবি না। আমি ঢুকতে দেবো না তোকে। তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, আমি তোর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি ঋতু, আমাকে এভাবে দূরে ঠেলে দিস না। তুই তো আমার বন্ধু, আমি জানি যে কেউ বুঝুক বা না বুঝুক তুই তোর মুক্তিকে বুঝবি। তখন ঋতুজা বলতে থাকে, আমি তোকে নিজের বোন ভেবে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। আমার সংসারে তোর যাতে সংসার নেই বলে কষ্ট না হয়, তার কারণে আমি আমার সংসারটা তোর হাতে দিয়েছিলাম। আমি বলেছিলাম
আমি বাইরে ভেতরে সামলাতে পারছি না, তুই ভেতরটা সামলা, আমি বাইরেটা সামলে নিচ্ছি। কিন্তু তুই তুই কি করলি শেষ মুহূর্তে আমার আমার পুরো যে সংসারটাই নিজের কবজায় করে নিতে চাইলি, আমার আমার স্বামী সন্তান, আমার পরিবার, আমার বাড়ি গাড়ি সবকিছু তুই নিজের করে নিতে চেয়েছিলি। কিন্তু এখন এখন কি করবি তুই? এখন তোর করার কিছু নেই। এখন তুই কিছুতেই আর ও বাড়িতে ঢুকতে পারবি না। তোর যে আশ্রয় ছিল অখিলেশ, সেই অখিলেশও তোকে আর চায় না, তোকে ঘৃণা করে। অখিলেশও তোর আসল চেহারা দেখে ফেলেছে। অখিলেশও আর তোকে কখনোই মেনে নেবে না। তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, প্লিজ তোরা তোরা এভাবে আমাকে দূরে ঠেলে দিস না। তোরা যদি এভাবে আমাকে দূরে ঠেলে দিস, তবে আমি কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো বল? তখন ঋতুজা বলতে থাকে, আমি আর অখিলেশ দুজনে দুজনে ডিসাইড করেছি তোর মাসে যে ক টাকা খরচ লাগবে সবটা আমরা দেবো। কিন্তু কিন্তু তোকে আমরা নিজেদের বাড়িতে রাখতে পারবো না। তুই নিজেরটা নিজে দেখে নে, কোথাও একটা থেকে নে। আমরা আমরা সবকিছু খরচটা আমরাই চালাবো, তোর আর তোর ছেলে। কিন্তু কিন্তু তোর ছেলের খরচ হিসাবে আমাদের চালানোর কোনো প্রয়োজন নেই, কারণ ওর তো বাবা আছে, তাই না? তারপরেও তারপরেও আমরা তোর ছেলের খরচ সহ চালাবো। কিন্তু তোকে তোকে কিছুতেই চৌধুরী বাড়িতে আর ঢুকতে দেবো না। চৌধুরী বাড়িতে যাওয়ার কোনো যোগ্যতাই তোর নেই। এ কথা শুনে দেখা যায় আড়াল থেকে মোনালিসা সবকিছু শুনতে থাকে আর রাগে ফসফস করতে থাকে আর বলতে থাকে, কম্পাস, তোকে আমি ছাড়বো না। তুই আমাকে মুক্তিমাসিকে যেভাবে যেভাবে চৌধুরী বাড়ি থেকে বের করেছিস না, ঠিক সেভাবেই তোকে বিহানের জীবন থেকে আমরা বের করব। এরপরে ঋতুজা সহ সবাই চলে গেলে তখন অখিলেশকে আটকায় মুক্তি। মুক্তি বলতে থাকে, তোমার সামনে ঋতুজা আমাকে এতগুলো কথা বলে গেল, তুমি কোনো কথাই বললে না, কোনো উত্তরই দিলে না। তখন তখন অখিলেশ বলতে থাকে, মুক্তি, তোমাকে আমি ভালোবেসেছিলাম, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি তুমি আমার সেই বিশ্বাসের মর্যাদাটা রাখোনি। তুমি সবার সামনে, আমার পরিবারের সামনে আমাকে আমাকে আমার সোসাইটির সামনে ছোট করেছো, সবার সামনে আমাকে এমন ভাবে অপমানিত করেছো। সবার সামনে দাঁড়াতে আমি আমি লুকানোর জায়গা পাচ্ছিলাম না। আমাকে আমাকে সবাই দুচ্ছাই করছিল, সবাই বলছিল অখিলেশ চৌধুরী একজন ফ্রড, অখিলেশ চৌধুরী একজন চরিত্রহীন। কিন্তু তুমি তুমি তো আমাকে শুরু থেকে ঠকিয়ে এসেছো। তুমি বলেছিলে যে তোমার জীবনে আমি ছাড়া নাকি আর অন্য কেউ নেই, কিন্তু না, তোমার জীবনে তো অন্য কেউ ছিল। এই বলেই অখিলেশ সেখান থেকে চলে যায়। এরপরে অখিলেশ চলে গেলে তখন তখন সেনাপতি মুক্তিকে বলতে থাকে, মা, এবার কি করবে? ওরা তো কিছুতেই মানলো না। তখন তখন মুক্তি বলতে থাকে, আমি বুঝতে পারছি না কি করব, কিন্তু আমি নিজের ব্যবস্থা একটা অবশ্যই করব। ও বাড়িতে যেভাবেই হোক আমাকে ঢুকতেই হবে, আমি ও বাড়িতে ঢুকবোই, অবশ্যই ঢুকবো। তখন তখন দেখা যায় মোনালিসা এসে মুক্তির কাঁধে হাত দেয় আর বলতে থাকে, মুক্তি মাসি, তুমি চিন্তা করো না, তোমার থাকার জায়গার অভাব হবে না, আমাদের বাড়িতে থাকবে তুমি। কোনো কোনো চিন্তা করো না, তুমি আর সেনাপতি আমাদের বাড়িতে থাকবে। আর ওই কম্পাসকে উচিত শিক্ষা দিতে হবে। কম্পাসের কারণে আজকে সবকিছু হচ্ছে। কম্পাসে ঋতুজা আন্টি, বিহান ও অখিলেশ আঙ্কেলের মাথাটা খাচ্ছে। ওই সবাইকে বুঝিয়েছে তোমাকে যেন ও বাড়িতে থাকতে না দেওয়া হয়। তার কারণে ঋতুজা আন্টি, অখিলেশ আঙ্কেল সবাই তোমাকে ও বাড়িতে দিতে বারণ করলো। তখন তখন সেনাপতি বলতে থাকে, মা, এবার কি করবে? আমি আমি কিন্তু ওই কম্পাসকে ছাড়বো না, কম্পাসকে শেষ করে দেব। তখন মুক্তি বলতে থাকে, এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের পথের কাঁটা একমাত্র কম্পাস। কম্পাস যদি না থাকে, তবে তবে ঋতুজাও কোনোভাবেই কিছু করতে পারবে না। ওর শক্তিও শেষ হয়ে যাবে। আর বিহানকে তো সবসময় ভুলভাল বোঝানোই যায়। অখিলেশকেও আমি ম্যারেজ করে দিতে পারবো। শুধু শুধু একজনই পথের কাঁটা, সেটা হচ্ছে কম্পাস। কম্পাসকে সরিয়ে দিতে হবে। তখন তখন মোনালিসা বলতে থাকে, আমি তোমাদের পাশে আছি। কম্পাসকে সরাতে তোমাদের যেটুকু হেল্পের প্রয়োজন, যা যা করতে হয় আমি সবটাই করব। তোমরা তোমরা শুধু বলো কি করতে হবে। তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, মোনালিসা, তুমি তুমি চিন্তা করো না, আমরা আমরা তিনজনে মিলে কম্পাসের জীবনটা নরক করে দেব। কম্পাসকে উচিত শিক্ষা দেব, কম্পাসকে বুঝিয়ে দেব ও যেটা করছে সেটা একদম ঠিক করছে না। ও ও যেভাবে যেভাবে আমাদের ক্ষতি করে যাচ্ছে, এটা একদম ঠিক করছে না। এই বলে তিনজনে হাত মিলায় আর আর ষড়যন্ত্রের জালে নিজেদের নিজেদের জড়িয়ে ফেলে। বলতে থাকে, নতুন করে ষড়যন্ত্র করা শুরু হলো এবার। কম্পাস তোকে কিছুতেই কিছুতেই আর আমরা থাকতে দেব না। কম্পাসকে আমরা অবশ্যই সরিয়ে দেব। এদিকে কম্পাস বাড়ি ফিরেই পুজোর আয়োজন করতে থাকে। তখন ঋতুজা এসে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, পুজোর আয়োজন করা দেখে শুরু হয়ে গেছে? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, সবকিছু সবকিছু একদম শেষের দিকে। তখন তখন ঋতুজা বলতে থাকে, তা একা একা যে পুজোর কাজ করছিস, আমরা তো আছি, আমাদের তো বলতে পারছি, তাই না? তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কই মা, একা না তো, তোমার ছেলে বিহান চৌধুরী আমার সঙ্গেই আছে। বিহান চৌধুরী ঠাকুরঘরে একটু
এই ঠাকুরের পুজোর জন্য কি কি দরকার সেগুলো আনতে গেছে। বিহান চৌধুরী তোমার ছেলে তো তার বউকে তো চোখে হারাচ্ছে, তার বউকে নিজের কাছ থেকে একটুও সরতে দিচ্ছে না। তখন এটা শুনে হাসতে থাকে ঋতুজা বলতে থাকে, আমার ছেলেটার যে বোধ বুদ্ধি তৈরি হয়েছে এটাতেই আমি খুশি। আমার ছেলেটা যে বুঝতে পারছে যে মোনালিসা ওর জন্য ভয়ঙ্কর, মোনালিসা ওর যোগ্য নয়, তুই ওর যোগ্য, সেটার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। তখন দেখা যায় বিহান এসে বলতে থাকে, কি ব্যাপার, আমাকে নিয়ে কি কথা হচ্ছে মা? তুমি এই মেয়েটার কথা কেন পাত্তা দিচ্ছ? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কই, আপনাকে নিয়ে তো কিছু বলছিলাম না, বলছিলাম যে আপনিও পুজোয় সাহায্য করছেন আমাকে। তখন বিহান বলতে থাকে, আমি তোমাকে সাহায্য করছি না, তুমি আমাকে সাহায্য করছো, পুজোর সমস্ত কাজ তো আমিই করছি, তুমি শুধু বসে বসে সবগুলো দেখছো। তখন এই বলে হাসতে থাকে ঋতুজা ও কম্পাস। তখন কম্পাস বলতে থাকে, দেখেছো মা, এখনো আমার পিছনে লাগছে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, মা, সবকিছু তো হয়ে এলো, তবে তবে সবাই কোথায়, সবাইকে আসতে বলো। তখন ঋতুজা বলতে থাকে, তোমরা আগে সবকিছু কমপ্লিট করো, তারপরেই সবাই আসবে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি আমরা দুজনে মিলে সবকিছু অ্যারেঞ্জ করে নিচ্ছি মা, তুমি সবাইকে ডেকে নিয়ে এসো। এরপরে দেখা যায় ঋতুজা সেখান থেকে চলে যায়। তখন রশ্মিকা ও মেঘমালা এসে বলতে থাকে, বাবা, তোমরা দেখছি রাজ্যটক হয়ে গেছো। তখন রশ্মিকা বলতে থাকে, এই দাদা ভাই, এখনো 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 ঠাকুর মশাইকে ডাকিসনি? তখনই বিহান গিয়ে ঠাকুর মশাইকে ডেকে আনে। এরপরে ঠাকুর মশাই এসে বলতে থাকে, পূজার যোগযন্ত্রী তো খুব ভালো হয়েছে। এটা এটা কে করলো এবার পুজোর যোগাযন্ত্রী? এবারের পুজোর আয়োজন তো খুব ভালো হয়েছে। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, এই তো আমাদের কম্পাস আর বিহান করেছে। এরপরে রশ্মিকা মাহি ও অরেনকে বলতে থাকে, কি ব্যাপার, তোরা এতটা দূরে দাঁড়িয়ে আছিস কেন? তোরা কি পুজোয় আসবি না? তোরা যাদের জন্য মন খারাপ করছিস তারা আমাদের পরিবারের কেউ নয়, কিন্তু কম্পাসকে তোরা দেখতে পাস না, ছোট বৌদিকে তোরা দেখতে পাস না। ছোট বৌদি কিন্তু আমাদের পরিবারের একজন, ওই কিন্তু আমাদের পরিবারটাকে রক্ষা করে যাচ্ছে। এরপরে মাহি ও অরিনও পুজোয় এসে বসলে তখন কম্পাস ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, ঠাকুর, সবাই মিলে যেভাবে আমার পরিবারের সবাই তোমার সামনে বসে পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করছে, তুমি তুমি সবাইকে তাদের মনস্কামনা পূরণ করিয়ে দিও, সবার ইচ্ছে তুমি পূরণ করো, আমাদের পরিবারটা যেন একদম ভেঙে না যায়। কালকে কোর্টে কি হবে আমরা আমরা কেউ কিছু জানি না। তখন দেখা যায় ঠাকুর মশাই বলতে থাকে, আপনাদের আপনাদের পুজোর আয়োজনটা খুব ভালো হয়েছে, তাই পুজোটাও সম্পূর্ণ করতে বেশি একটা কষ্ট হবে না। এরপরে দেখা যায় কিঞ্জল অখিলেশকে বলতে থাকে, দাদা, দেখেছো কম্পাস আর বিহান মিলে পুজোর আয়োজনটা কত সুন্দর করে করেছে, আমাদের বিহানটা না কতটা ম্যাচিউর হয়ে উঠেছে, দেখেছো? তখন দেখা যায় কম্পাসকে বিহান ইশারা করে বলতে থাকে, দেখেছো ঠাকুর মশাই আমার প্রশংসা করছে। এরপরে দেখা যায় মাহি ও অরিন বলতে থাকে, এবার এবার তো পুজোর ভোগ দেওয়া হবে, তাই না? তখন মাহি আর অরিন দুজনেই বলতে থাকে, এবার তো মোনাদি একদম একদম আমাদের আমাদের নাগালের বাইরে চলে গেল, মোনাদিকে তো এরা আউট করে দিল, মোনাদি আর কখনোই হয়তো বা ছোটদা ভাইয়ের জীবনে আসতে পারবে না, ছোটদা ভাই তো এখন কম্পাসকে নিয়ে বেশ হ্যাপি আছে। তখন অরিন বলতে থাকে, হ্যাঁ রে দিভাই, মনে হচ্ছে একদম একদম মোনাদি আমাদের আমাদের মাঝখান থেকে চলে গেল, মোনাদিকে আর কখনোই হয়তো বা ছোটদা ভাই মেনে নেবে না, যেভাবে ছোটদা ভাই বললো না। এরপরে দেখা যায় পুজোর সিন্নি দিলে তখন কিঞ্জল বলতে থাকে, বাহ, এবারে সিন্নিটা তো বেশ ভালো হয়েছে, বিহান তুই মেখেছিস? তখন বিহান বলতে থাকে, হ্যাঁ, আমি নয়তো আবার কে মাখবে? তখন ঋতুজা বলতে থাকে, আমার ছেলেটা আমার ছেলেটা নিজের নিজের বউকে চোখে হারায়, আমার ছেলেটা সংসারের কাজকর্ম বুঝে গেছে। তখন দেখা যায় কম্পাসকে বিহান পুজোর সিন্নি দিলে কম্পাস ও বিহানকে দেয়। তখন এটা দেখে সবাই কম্পাস ও বিহানের দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় কম্পাস সিন্নি খাওয়ার সময় ঠোঁটে লেগে থাকলে বিহান বিহান খিলখিল করে হাসতে থাকে আর বলতে থাকে, তোমাকে দেখতে খুব ভালো লাগছে। তখন কম্পাস বলতে থাকে, আপনি এভাবে সবার সামনে হাসছেন কেন? সবার সামনে আমাকে অপমান করছেন কেন? তখন এ কথা শুনে দেখা যায় বিহান ফোন বের করে কম্পাসকে দেখায় আর বলতে থাকে, দেখো, তোমার ঠোঁটে আমাদের বাড়ির সিন্নিটা লেগে আছে। তখন এ কথা শুনে কম্পাসও হাসতে থাকে। এরপরে বিহান নিজের হাতে একটু কম্পাসের ঠোঁটটা মুছে দেয়। এটা দেখে খুশি হয়ে যায় সবাই। তখন অখিলেশ তাকিয়ে থাকে হাসতে থাকলে তখন ঋতুজা অখিলেশ দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, আমাদের পরিবারটা ঠিক আগের মতোই লাগছে, যদি
এভাবে থেকে যেত তবে হয়তো বা আমাদের পরিবারে আর কোনো অশান্তি থাকতো না, সবাই সবাই হাসি খুশি থাকতে পারতো। কিন্তু অখিলেশ নিজে নিজে খাল কেটে কুমির ডেকে এনেছিল। আমি আমি বুঝতে পারছি না, যদি কম্পাস না থাকতো তবে কি আদেও আজকে এই পরিবারটা এভাবে এভাবে একসঙ্গে জোটসুট হয়ে বেঁধে থাকতে পারতো? অবশ্যই না, কারণ মুক্তি সবটা সবটা ধ্বংস করে দিয়ে চলে যেত।